আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য ফিজিক্স পার্টটা নিয়ে অনেক চিন্তিত থাকো যে ভাই ফিজিক্স পার্টটা আসলে কিভাবে পড়বো, কিভাবে পড়লে আমরা বেশি মার্ক ইনশিওর করতে পারবো, কোন চ্যাপ্টার গুলো আমরা বাদ দেওয়া যাবে এবং কোন চ্যাপ্টার গুলো পড়তে হবে, এবং তোমাদের শর্ট সিলেবাসটা পড়লেই হবে কিনা নাকি শর্টের বাইরেও পড়তে হবে। তো অনেক প্রশ্ন তোমাদের ফিজিক্স নিয়ে রাজশাহী সি ইউনিটের। তো আমরা আবি সি ইউনিটের তোমাদের ফিজিক্স পার্টটা একদম কমপ্লিট ভাবে আমরা অ্যানালাইসিস করে দেখাই দিব বিগত 4 বছরের প্রশ্ন, কেমন প্রশ্ন আসে, শর্টের বাইরে থেকে প্রশ্ন আসে কিনা, তোমাদের কি পড়তে হবে থিওরির জন্য, ম্যাথের জন্য, সবকিছু একটা ভিডিওতে তুমি পেয়ে যাবা এ টু জেড ফিজিক্সের জন্য। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা, ঠিক আছে? আর যারা রাজশাহী বিষয় সিনিয়র এক্সাম প্লাস সাজেশন বেসে ভর্তি হবা তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের পেজে নক দিয়ে ডিটেলসটা জেনে নিবা, অথবা এই ভিডিওর শেষে তোমাদের ডিটেলসটা কিন্তু দেখাই দেবো কিভাবে আমাদের এক্সামগুলো হয়ে থাকে ওয়েবসাইটে। তারপর আসো আমরা প্রথমে চলে যাই আমাদের চ্যাপ্টার অ্যানালিসিস নিয়ে। প্রথম পত্র আমাদের আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে যে সকল চ্যাপ্টার আছে আমরা নিয়ে রাখছি শর্ট এবং ফুল। তো অবশ্যই আমরা এখন দেখবো যে কোন চ্যাপ্টারগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা আসি ধরো ভৌত জগত পরিমাপ। তো এই চ্যাপ্টারটা যদি আমি লক্ষ্য করি তো এখানে আমাদের শুধুমাত্র 23-24 সেশনে, ওয়েট, তো দেখো এই চ্যাপ্টারটা আমাদের দেখো 23-24 সেশনে তোমাদের আসছিল শিফট ওয়ানে 2টা প্রশ্ন, শিফট 2টা প্রশ্ন আসছিল। এখান থেকে কেমন প্রশ্ন আসে ভাই? এখান থেকে তুমি মাত্রার প্রশ্নগুলো সলভ করো, ঠিক আছে? মাত্রা অধ্যায়ের যে সকল ইম্পর্টেন্ট মাত্রাগুলো আছে, এরপরে তোমরা এখান থেকে দেখবা যে ত্রুটির যে ম্যাথগুলো আছে না, ত্রুটির ম্যাথ বিগত বছরে আসে না কি, এই বছরের ত্রুটির ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি। তো ত্রুটির ম্যাথগুলো মাস্ট এখান থেকে সলভ করবা। 22-23 সেশনে তোমাদের একটা প্রশ্ন আসছিল, আর 21-22 সেশনে তোমাদের একটা প্রশ্ন আসে। এর আগের বছরগুলোতে অর্থাৎ 20-এর আগের গুলাতে তোমাদের ভৌত জগতে প্রশ্ন আসতো। তো যেহেতু রিসেন্ট ইয়ার গুলোতে আসে নাই, তার মানে এই বছরে ভৌত জগত পরিমাপ থেকে প্রশ্ন তোমাকে দিবে। গত বছর আসে নাই মানে এই বছর তোমাকে প্রশ্ন দিবে, যে কোনো একটা শিফটে তুমি প্রশ্ন পাবা। যেহেতু এই বছরও তোমাদের 2টা শিফটে প্রশ্ন হবে, তো অবশ্যই যে কোনো একটা শিফটে তুমি পাবা। ভেক্টর থেকে অবশ্যই তোমাকে প্রশ্ন দিবে একটা মাস্ট, মানে ভেক্টর থেকে না আসা এরকম কোনো বছর হয় নাই, তো অবশ্যই ভেক্টর থেকে প্রশ্ন দিবে। তো ভেক্টর থেকে যে প্রশ্নটা বেশি দেয় সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এফ ডট এস, এবং ডাইভারজেন্সের প্রশ্ন তুমি পাবা, মধ্যবর্তী কোণ নির্ণয়ের প্রশ্ন পাবা, এইগুলা থেকে ঘুরে ফিরে তুমি প্রশ্ন পাবা। তো এখানে দেখো 24-25 সেশনে আমাদের শিফট ওয়ানে একটা প্রশ্ন আসছিল, শিফট 2-এ 2টা প্রশ্ন আসছে, আর 23-24 সেশনে আমাদের শিফট ওয়ানে 2টা প্রশ্ন আসছে, শিফট 2-তে 2টা প্রশ্ন, 3টা প্রশ্ন আসছিল। তার মানে 23-24 সেশনে ভেক্টর থেকে মোটামুটি ভালোই প্রশ্ন আসছিল। 22-23-এ যদি আমরা যাই তো এখানে আমাদের শিফট ওয়ান থেকে 2টা প্রশ্ন আসছে, শিফট 2 থেকে 2টা প্রশ্ন। আর 21-22 সেশনে তোমরা দেখো শিফট ওয়ানে একটা প্রশ্ন ছিল, শিফট 2-তে 2টা প্রশ্ন ছিল। তার মানে ভেক্টর থেকে আমরা 1 থেকে 2টার প্রশ্ন পেতে পারি, ঠিক আছে? 1 থেকে 2টা প্রশ্ন ভেক্টর থেকে আমরা পেতে পারি। তো অবশ্যই এটা ভালো করে পড়বো, যেহেতু ছোট চ্যাপ্টার বাট ইম্পর্টেন্ট অনেক বেশি। নিউটনের বলবিদ্যা, তো নিউটনের বলবিদ্যাটা আমাদের জন্য আসলে শুধুমাত্র নট অনলি রাবি, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে মাস্ট প্রশ্ন আসবে। তো নিউটনের বলবিদ্যা থেকে তোমাদের মাত্রা প্রশ্ন পাবা, সূত্র মাত্রা সূত্র এবং গাণিতিক সলভ, ঠিক আছে? গাণিতিক প্রশ্ন সলভ, 3 ধরনের প্রশ্ন এখান থেকে এসে থাকে। তো নিউটনের বলবিদ্যার সকল সূত্র এবং সকল মাত্রা ভালো মতো পড়ার চেষ্টা করবা। এরপর আসো গাণিতিক প্রশ্নগুলো কিভাবে আসে। বল থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? বালদানকারী বল, সামেশন এফ ইকুয়াল টু এম এ, এই টাইপের প্রশ্নগুলা, বা বিভিন্ন শর্ত সাপেক্ষে বল এবং বেগের মধ্যে যে সম্পর্কগুলো সেগুলো থেকে প্রশ্ন আসবে। এখানে দেখো শিফট 24-25 সেশনে শিফট ওয়ানে 2টা প্রশ্ন আসছিল, শিফট 2-তে তোমাদের 4টা প্রশ্ন আসছে। আমরা যদি 23-24 সেশন দেখি তো এখানে আমাদের শিফট ওয়ানে আসছিল 5টা প্রশ্ন, শিফট 2-তে আসছিল 5টা প্রশ্ন। তার মানে 23-24 সেশনে তোমাদের নিউটন বলবিদ্যা থেকে বেশি প্রশ্ন আসলো, 5টা করে প্রশ্ন আসছিল একই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? তো অবশ্যই এটা তোমাকে মাস্ট ইম্পর্টেন্ট দিতে হবে, মিনিমাম 3টা প্রশ্ন তো তোমার এখান থেকে তোমার আসবেই। 22-23 সেশনে তোমাদের 3টা প্রশ্ন আসলো শিফট ওয়ানে, শিফট 2-তে আসছিল 2টা প্রশ্ন। আমরা যদি 21-22 সেশনে দেখি তো এখানে শিফট ওয়ানে আসছিল একটা প্রশ্ন, শিফট 2-তে আসছিল 2টা প্রশ্ন। এরপর আসো কাজ শক্তি ক্ষমতা। তো কাজ শক্তি ক্ষমতা থেকেও প্রত্যেক বছরই প্রশ্ন আসে, তার মানে এটাও আমাদের কখনো বাদ দেওয়ার উপায় নাই, এটা আমাদের পড়তে হবে। 24-25 সেশনে এখান থেকে তুমি মাত্রা এবং ম্যাথ এই 2টা এবং সূত্র থেকেও প্রশ্ন আসে, এটাও সেম, মাত্রা, সূত্র এবং ম্যাথ থেকে প্রশ্ন আসবে। এখান থেকে শিফট ওয়ানে দেখো একটা প্রশ্ন আসছে, শিফট 2-তে 2টা প্রশ্ন আসছিল। 23-24 সেশনে তোমাদের শিফট ওয়ানে আসছিল 2টা প্রশ্ন, শিফট 2-তে কোনো প্রশ্ন আসে নাই। 22-23 সেশনে যদি আমরা দেখি তো 22-23 সেশনে শিফট ওয়ান থেকে আসছিল 3টা প্রশ্ন, শিফট 2 থেকে আসছিল 3টা প্রশ্ন। তার মানে বুঝতেছো কাজ শক্তি ক্ষমতাটাও আমাদের জন্য সমান ইম্পর্টেন্ট। এবং দেখা যায় যে তোমাদের ফিজিক্স প্রথম পত্রের শর্ট সিলেবাসটা থেকে বেশি প্রশ্ন এসে থাকে। যদি কখনো বলে দেয় যে ফুল সিলেবাস, তো ফুল সিলেবাস বললেও তোমার শর্ট সিলেবাস থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন এসে থাকে। তার মধ্যে ভেক্টর, নিউটনের বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, এই 3টা চ্যাপ্টার আসলে বাদ দেওয়ার কোনো উপায় নাই, মানে এখান থেকে মাস্ট প্রশ্ন আসবে, একটা হলে প্রশ্ন এখান থেকে আসবেই, ঠিক আছে? আর 21-22 সেশনে দেখো তোমাদের শিফট ওয়ানে একটা প্রশ্ন ছিল, শিফট 2-তে 3টা প্রশ্ন আসছিল।
যেহেতু আমাদের হাতে সময় কম, একটু অ্যানালাইসিস করে একটু সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনার চেষ্টা করো। এবার রাজশাহী বিভাগে কিন্তু হিউজ একটা কম্পিটিশন হতে যাচ্ছে, কারণ কোনো সিলেকশন নাই, সবাই পরীক্ষা দিতে পারতেছে। যাদের জিপিএ হচ্ছে 8, 3.5 করে আছে সবাই পরীক্ষা দিতে পারতেছে। তো তোমার কিন্তু ভালো মতো পড়াশোনা করতে হবে, একটু অ্যানালাইসিস করে অল্প সময়ে সঠিকভাবে পড়াশোনা প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? মাথায় রেখো। আর এক্সামে দেওয়ার কিন্তু ইম্পর্টেন্স অনেক বেশি। পরীক্ষার আগে তোমার রাবিতে দেখবে যে সময় তুমি ঠিকভাবে মেনটেন করতে পারতেছো না, তোমার ভয় কাজ করছে, তার জন্য কিন্তু বেশি বেশি এক্সাম দাও, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক। ইফোর্ট দিয়ে এক্সাম দিবা, অনলাইনে ইফোর্ট দিয়ে এক্সাম দিলে দেখবা ভালো করা সম্ভব। তোমার উপর ডিপেন্ড করছে তুমি কতটা ইফোর্ট দিচ্ছ, তুমি কতটা মনোযোগ দিয়ে এক্সাম দিচ্ছ, ঠিক আছে? এক্সাম পাশে ভর্তি হয়েছিল অবশ্যই ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? এই নাম্বারে ভর্তি নক দিয়ে ভর্তি হয়ে যাবা। মহাকর্ষ অভিকর্ষ, এখান থেকে তোমার একটা প্রশ্ন পাবো, এখান থেকে সূত্র এবং হচ্ছে তোমার জি এর সাপেক্ষে সূত্র এবং জি নির্ণয়, বিভিন্ন জায়গাতে জি নির্ণয় টাইপের প্রশ্নগুলো আসে। তো দেখো 24 সেশনে একটা করে প্রশ্ন ছিল দুইটা শিফটেই। 23-24 সেশনে আমরা শিফট 1-এ দুইটা প্রশ্ন পাইছি, শিফট 2-তে দুইটা প্রশ্ন পাইছি। 22-23 সেশনে তোমাদের শিফট 1-এ একটা প্রশ্ন আসছে, শিফট 2-তে তোমাদের 3টা প্রশ্ন আসছিল, এটাই সর্বোচ্চ মহাকর্ষ অভিকর্ষ থেকে আসা প্রশ্ন। 21-22 সেশনে একটা করে, শিফট 2-তে দুইটা করে। তার মানে এখান থেকেও তোমাদের প্রশ্ন আসবে, একটা করে প্রশ্ন রাবিতে তুমি পাবা, মিনিমাম একটা প্রশ্ন রাবিতে তুমি পাবা। তো অবশ্যই এই চ্যাপ্টারটা তোমাকে বাদ দেওয়া যাবে না। পদার্থের গাঠনিক ধর্ম থেকে প্রশ্ন আসে। পদার্থের গাঠনিক ধর্ম থেকে ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক থেকে তোমাদের যে কতটুকু বল প্রয়োগ করলে এত পার্সেন্ট সংকুচিত বা প্রসারিত হবে, এই টাইপের প্রশ্নগুলো আসে। এবং তোমাদের কিছু মাত্রার সমীকরণ সূত্র থেকে প্রশ্ন এখানে দিবে। দেখো 24-25 সেশনে তোমাদের শিফট 1-এ দুইটা প্রশ্ন, শিফট 2-তে একটা প্রশ্ন। তারপর আমরা যদি দেখি শিফট 1-এ একটা প্রশ্ন আসছে, শিফট 2-তে একটা প্রশ্ন। 22-23 সেশনে আমরা যদি দেখি শিফট 1 একটা প্রশ্ন, শিফট 2-তে দুইটা প্রশ্ন। এরপর আমরা যদি 21-22 সেশন দেখি, তো শিফট 1-এ তোমাদের দুইটা আসেই নাই প্রশ্ন। 21-22 সেশনে কোনো প্রশ্ন আসে নাই আমাদের পদার্থের গাঠনিক ধর্ম থেকে। তুমি পদার্থের গাঠনিক ধর্ম থেকে কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করবা, যে সকল টপিক পাবা ওইগুলো পড়লেই তোমার এখানে কভার হয়ে যাবে। পর্যায়বৃত্ত গতি থেকে মোটামুটি প্রশ্ন খুবই কম আসছে। আমরা যদি 24-25-এ দেখি তাহলে একটা প্রশ্ন আসছিল জাস্ট একটা শিফটেই। এরপর 23-24-এ একটা শিফটে জাস্ট একটা প্রশ্ন আসছে। এরপরে 21-22 সেশনে তোমাদের দুইটা দুইটা করে আসছে। তো এখান থেকে পর্যায়বৃত্ত গতি তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকটা সলভ করলেই হয়ে যাবে, ঠিক আছে? কোশ্চেন ব্যাংকটা বুঝে বুঝে যে সকল টাইপ আছে একটু কনসেপ্ট মাথায় ঢুকাই এনে পড়লেই হয়ে যাবে। আদর্শ গ্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রতি বছরে প্রশ্ন আসে। এখানে গ্যাসের যে সমীকরণগুলো, গ্যাসের গতিশক্তি, এখান থেকে প্রশ্ন তুমি পাবা। তারপর দেখো 24-25-এ তোমাদের শিফট 1-এ দুইটা আসছে, শিফট 2-তে একটা প্রশ্ন আসছে। তো গ্যাসের প্রকৃতি, গ্যাসের গতিশক্তি, এই টাইপের প্রশ্ন থেকে এখানে বেশি আসে। আমরা যদি 23-24 সেশনে দেখি, তো শিফট 1-এ তোমাদের একটা প্রশ্ন আসছিল, শিফট 2-তে কোনো প্রশ্ন আসে নাই। আমরা যদি পরবর্তীতে 22-23-এ দেখি, এখানে আমাদের শিফট 1-এ দুইটা প্রশ্ন আসছিল, শিফট 2-তে একটা প্রশ্ন ছিল। 21-22 সেশনে তোমাদের হচ্ছে শিফট 1-এ আসছিল দুইটা প্রশ্ন এবং শিফট 2-তে আসছিল আসে নাই কোনো প্রশ্ন। তরঙ্গ থেকে, এটা আমাদের শর্ট সিলেবাসের বাইরে, ফুল সিলেবাস, তো এখান থেকে আমাদের রিসেন্ট ইয়ারে কোনো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি না। বাট আমাদের 22-23 সেশনে একটা প্রশ্ন ছিল, তো তুমি চাইলে তরঙ্গ চ্যাপ্টারটা স্কিপ করতে পারো, মানে শর্ট সিলেবাস তোমার বাইরে অথবা এখানে তুমি একটা চ্যাপ্টার পড়বে সেটা গতিবিদ্যা। তো গতিবিদ্যা থেকে কোনগুলো দেখবা? গতিবিদ্যা থেকে গতির যে সূত্রগুলো, গতিবিদ্যা থেকে যে সকল টপিকগুলো দেখবা বলে দিই। গতিবিদ্যা থেকে গতির সূত্রগুলা, ঠিক আছে? গতির যে সূত্র এগুলা দেখবা, এবং হচ্ছে প্রাস, ঠিক আছে? প্রাসের আছে না, প্রাসের সূত্র, প্রাসের সূত্র, এখান থেকে তোমাকে টি নির্ণয়, ভি নির্ণয় এবং আর নির্ণয়, এই তিনটা সূত্র তুমি ভালো করে দেখবা, ঠিক আছে? তাহলে গতিবিদ্যাটা মোটামুটি কভার হয়ে যাবে। গতির সূত্রগুলো দেখবা, ঠিক আছে? গতির সূত্রগুলো থেকে প্রশ্ন আসে। প্রাসের সূত্রগুলো দেখবা, সেখান থেকে টি ভি আর কিভাবে নির্ণয় করে ওই টাইপের সূত্রগুলো দেখলে গতিবিদ্যাটা কভার হয়ে যাবে, যে সকল প্রশ্নগুলো আসে। ওকে, আচ্ছা, পরবর্তীতে আসো আমাদের দ্বিতীয় পত্র। তো দ্বিতীয় পত্র থেকে আবার শর্টের বাইরে থেকে প্রশ্ন আসে কয়েকটা চ্যাপ্টার থেকে, সেগুলো আমরা দেখাই দিব। তো প্রথমে আসো আমরা শর্ট সিলেবাসটা দেখি। তাপগতিবিদ্যা, এখান থেকে তুমি প্রতি বছর প্রশ্ন পাবা এবং এই বছর এখান থেকে প্রশ্ন আসবেই মাস, ঠিক আছে? কর্ণ ইঞ্জিন, গ্যাসের তাপীয় যে সূত্রগুলা, এখানে বেশ কিছু টাইপ আছে যেখান থেকে রাবিতে প্রশ্ন আসে। তো 24-25 সেশনে তোমাদের শিফট 1-এ একটা প্রশ্ন আসছে, শিফট 2-তে একটা প্রশ্ন আসে। তো আমরা কিন্তু এক্সাম ব্যাচগুলোতে শুধুমাত্র তোমাদের এক্সাম দেবো তা কিন্তু না। তো সাজেশন ব্যাচ বলা হয়েছে, এখানে আমরা সাজেশন কিছু ক্লাস রাখবো। তো রাবির এক্সামের আগে আমরা ফিজিক্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 50টা টপিক রাখবো, ম্যাথের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 50টা টপিক রাখবো, কেমিস্ট্রির জন্য মোস্ট ইম্পর্টেন্ট 50টা টপিক রাখবো, তার উপর তোমাদের ক্লাস দিব। দেখবা যে ওখান থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন একদম কমন পেয়ে যাবা রাবি সিউনিটে। তার মানে এক্সামের পাশাপাশি তোমরা সাজেশন গুলো কিন্তু এখানে পেয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এই ক্লাসগুলো আমরা ডিসেম্বর থেকে শুরু করবো, ঠিক আছে? ডিসেম্বর থেকে তোমাদের ক্লাস দেওয়া হবে। তো অবশ্যই এখন এক্সামগুলো নিয়ে নিচ্ছি, এরপর আমরা ক্লাসগুলো নিয়ে শেষ মুহূর্তে তোমাদের একটা রিভিশন দেওয়ার চেষ্টা করবো। তাপগতিবিদ্যা থেকে দেখো 23-24 সেশনে তোমাদের শিফট 1-এ একটা প্রশ্ন আসছিল, শিফট 2-তে দুইটা প্রশ্ন আসছে। 22-23 সেশনে তোমাদের শিফট 1-এ একটা প্রশ্ন আসছে, শিফট 2-তে একটা প্রশ্ন। 21-22 সেশনে শিফট 1-এ আসছে 3টা প্রশ্ন, শিফট 2-তে আসে 2টা প্রশ্ন। তার মানে
তোমার যদি কপাল ভালো থাকে এখান থেকে তুমি দুইটা প্রশ্ন পেতে পারো, বাট একটা প্রশ্ন তাপগতিবিদ্যা থেকে করবেই করবে। ঠিক আছে, স্থির তড়িৎ থেকে তোমার প্রশ্ন আসে ধারক রিলেটেড প্রশ্ন। ঠিক আছে, স্থির তড়িৎ থেকে তুমি যদি ধারকের পার্টটা খুব ভালো করে পড়ো, ধারক নির্ণয় এবং কিভাবে বিভব নির্ণয় করে কেন্দ্রে, একটা ত্রিভুজের কেন্দ্রে বা চতুর্ভুজের কেন্দ্রে, বর্গের কেন্দ্রে, এই যে বিভব নির্ণয়ের প্রশ্নগুলা এখান থেকে কিন্তু আসে। ধারক এবং বিভব থেকে খুবই প্রশ্ন আসে। স্থির তড়িৎ থেকে দেখো 24 সেশন তোমাদের দুইটা প্রশ্ন আসছে, শিফট 2 তে আসলো একটা প্রশ্ন। 23-24 সেশনে তোমাদের শিফট 1 এ আসলে একটা প্রশ্ন, শিফট 2 তে আসলে একটা প্রশ্ন। 22-23 সেশনে শিফট 1 এ সর্বোচ্চ প্রশ্ন আসে, সেটা হচ্ছে 4টা প্রশ্ন আসছিল স্থির তড়িৎ থেকে। এরপরে আমরা যদি দেখি 21-22 সেশনে স্থির তড়িৎ থেকে শিফট 1 এ 0টা প্রশ্ন, শিফট 0 তে মানে একটা প্রশ্ন আসছে। তার মানে একটা করে প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা আছে স্থির তড়িৎ থেকে। ঠিক আছে, ধারক বিভব কিভাবে নির্ণয় করে এবং সূত্রগুলা, ঠিক আছে, সূত্রগুলাও এখানকার গুরুত্বপূর্ণ। বল নির্ণয়ের যে সূত্রগুলো, দুইটা আধানের মধ্যবর্তী বল নির্ণয়ের সূত্র কি, কিসের উপর ডিপেন্ড করতেছে, আধান কতটুকু বাড়াইলে বল কতটুকু চেঞ্জ হচ্ছে, এই ধরনের দেখবা। স্থির তড়িৎ থেকে ইম্পর্টেন্ট যখন আসে না তখন আসে না, বাট আসলে দুইটা করে প্রশ্ন মাস্ট আসে। দেখো শিফট 1 এ কিন্তু প্রশ্ন আসে না, বাট শিফট 2 তে স্থির চলতড়িৎ থেকে দুইটা প্রশ্ন আসে 24-25 সেশনে। এবার আমরা যদি দেখি 23-24 সেশনে, চলতড়িৎ থেকে তোমার শিফট 1 এ আসছিল 4টা প্রশ্ন, শিফট 2 তে 4টা প্রশ্ন। তার মানে যখন আসবে চলতড়িৎ থেকে তখন মিনিমাম দুইটা প্রশ্ন, সর্বোচ্চ 4টাও আসতে পারে। এরপর আমরা যদি দেখি 22-23 সেশনে চলতড়িৎ থেকে তোমাদের শিফট 1 এ কোনো প্রশ্নই আসে নাই, বাট শিফট 2 তে তোমাদের 3টা প্রশ্ন আসছিল। 21-22 সেশনে চলতড়িৎ থেকে শিফট 1 এ আসছিল 5টা প্রশ্ন, শিফট 2 তে আসলো 3টা প্রশ্ন। তার মানে এখান থেকে প্রশ্ন আসলে সর্বনিম্ন দুইটা আসবে, সর্বনিম্ন দুইটা প্রশ্ন তুমি এখানে পাবা। একটা আছে সার্কিট সলভ, সার্কিট থেকে তড়িৎ প্রবাহ নির্ণয়, আর একটা আছে ক্ষমতা, ক্ষমতা P = VI বা I² বা V², এই টাইপের প্রশ্ন থেকে রোধ নির্ণয় বা বিভব নির্ণয় বা তড়িৎ প্রবাহ নির্ণয়, এই টাইপের প্রশ্ন তুমি এখানে পাবা। ঠিক আছে, রোধের বৈশিষ্ট্যগুলো থেকে, রোধ এতটুকু বাড়াইলাম তাহলে তুল্যরোধ কত হবে, তুল্যরোধ, তড়িৎ প্রবাহ, ক্ষমতা, কাজ কতটুকু হচ্ছে, কারেন্টের বিল, এই কয়টা টপিক থেকে চলতড়িৎে প্রশ্ন আসে। ভৌতআলো বিজ্ঞান থেকে খুবই গুরুত্বপূর্ণ। দেখো 24-25 সেশনে ভৌতআলো বিজ্ঞান থেকে আমাদের শিফট 1 এ 3টা প্রশ্ন আসছিল, শিফট 2 তে তোমাদের 2টা প্রশ্ন আসছে। মানে ভৌতআলো বিজ্ঞান থেকে থিওরি প্রশ্নগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, থিওরিগুলো ভালো মতো ক্লিয়ার রাখবা ভৌতআলো বিজ্ঞানের। শিফট 23-24 সেশনে আমরা দেখতে পাচ্ছি ভৌতআলো বিজ্ঞান থেকে একটা একটা করে প্রশ্ন আসছিল দুইটা শিফটে। 22-23 সেশনে আমাদের শিফট 1, শিফট 2 তে ভৌতআলো বিজ্ঞান থেকে একটা একটা করে প্রশ্ন আসে। আর 21-22 সেশনে তোমাদের কোনো প্রশ্ন আসে নাই শিফট 1 এ, কিন্তু শিফট 2 তে একটা প্রশ্ন আসছিল। তার মানে ভৌতআলো বিজ্ঞান থেকে তোমাদের একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা থেকে মাঝে মাঝে আসে, কিছু শিফটে আসে, কিছু শিফটে আসে না, বাট প্রত্যেক বছর আসে। যেমন 24-25 সেশনে তুমি যদি দেখো শিফট 1 এ আসে না, বাট শিফট 2 টা কিন্তু ঠিকই আসছে। তো তোমার যদি শিফট 1 এ না হয় শিফট 2 তে হইতো, তোমার তো ঠিকই প্রশ্ন সলভ করা লাগতো। তার মানে প্রত্যেকটা শিফটকে আমাদের ইম্পর্টেন্স দিতে হবে। ঠিক আছে, একটা শিফটে আসে না মানে যে আসবে না তা কিন্তু না, পরবর্তী শিফটেও সেম ভাবে প্রশ্ন আসতে পারে। আমরা ইয়ার ওয়াইজ দেখবো। ঠিক আছে, দেখো 24-25 সেশনে আর দুইটা কিন্তু প্রশ্ন আসছে, 23-24 সেশনে দেখো একটা একটা করে আসছে, 22-23-এ দুইটা প্রশ্ন আসছে, প্রথম শিফটে আসে না, বাট দ্বিতীয় শিফটে কিন্তু আসছে। 21-22 সেশনে একটা দুইটা, মানে প্রত্যেকটা বছরই হয়তো একটা শিফটে আসে না, একটা শিফটে আসছে, বাট প্রত্যেক বছরই এখান থেকে প্রশ্ন আসছে। তাহলে আধুনিক পদার্থবিজ্ঞানটা পড়বা। ঠিক আছে, কিন্তু একটা প্রশ্ন তুমি চাইলে এটা স্কিপ করতে পারো, বাট পড়লে বেটার হয়। যদি ডিটেলস পড়তে না চাও তাহলে এখান থেকে কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। ঠিক আছে, কোশ্চেন ব্যাংকটা সলভ করলেই হবে ভালো মতো, ওই ট্যাবগুলো থেকে ঘুরে ফিরে আসে। ঠিক আছে, পরমাণু মডেল, অর্ধায়ু, তারপর হচ্ছে শক্তি নির্ণয়, এনতম কক্ষপথে শক্তি কতটুকু বা এনতম কক্ষপথে বেগ কতটুকু, এই টাইপের প্রশ্নগুলো দেয়। ঠিক আছে, অর্ধায়ু রিলেটেড প্রশ্নগুলো, অর্ধায়ু রিলেটেড প্রশ্নগুলো, কতটুকু সময় অবশিষ্ট থাকবে, কতটুকু সময় পরে এই অবশিষ্ট থাকবে, এই টাইপের প্রশ্নগুলো তুমি এখানে পাবা। তো শিফট 1 এ একটা প্রশ্ন, 22-23-এ 24-25-এ একটা প্রশ্ন আসছিল, 23-24-এ একটা একটা করে আসছে, 22-23-এ তোমাদের দুইটা আসছিল শিফট 1 এ, 21-22-এ কোনো প্রশ্ন আসে নাই। তার মানে এটা তুমি দেখতে পারো, আবার চাইলে স্কিপ করতে পারো। সেমিকন্ডাক্টর রাবির জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সেমিকন্ডাক্টর থেকে দ্বিতীয় পত্রে প্রশ্ন আসবেই, আসবে মানে আসবে। এখান থেকে তুমি লজিক গেট আছে না, লজিক গেট বা সার্কিট থেকে একটা প্রশ্ন পাবা। দেখো 3টা করে প্রশ্ন আসছিল তোমাদের 24-25 সেশনে প্রত্যেকটা শিফটে। 23-24-এ যদি আমরা দেখি তো সেমিকন্ডাক্টর থেকে একটা একটা করে প্রশ্ন আসছিল দুইটা। পরে 22-23 সেশনে তোমাদের সেমিকন্ডাক্টর থেকে শিফট 1, শিফট 2 তে প্রত্যেকটাতে দুইটা করে প্রশ্ন ছিল। 21-22-এ দেখো 4টা প্রশ্ন আসছিল শিফট 1 এ, এবং শিফট 2 তে 3টা প্রশ্ন আসছিল। তার মানে সেমিকন্ডাক্টরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তুমি দেখবা যে সকল ম্যাথ গুলো আছে সেগুলো দেখবা, লজিক গেটটা ভালো করে দেখবা, ইলেকট্রন বিনা আসলে তোমাদের যে ডিজিটাল ডিভাইসের পার্টটা, সংখ্যাবোধের রূপান্তর, এই পার্টগুলো থেকে মোটামুটি সেমিকন্ডাক্টর প্রশ্ন আসে। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, তো এখানে সেমিকন্ডাক্টর থেকে বা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে সকল ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা ইম্পর্টেন্ট টপিক গুলো, তার উপর কিন্তু আমরা এখানে সাজেশন ক্লাস তুমি পাবা। এক্সাম আছে এই প্রত্যেকটা সাবজেক্টের বা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসার মতো, প্রত্যেকটার উপর আমরা কিন্তু সাজেশন ক্লাস নিব। ঠিক আছে,
তড়িৎ প্রবাহ চৌম্বক ক্রিয়া এইগুলা কিন্তু এই তিনটা চ্যাপ্টার তোমাদের শর্টের বাইরে, বাট এখান থেকে প্রশ্ন আসে। দেখো তড়িৎ প্রবাহ চৌম্বক ক্রিয়া থেকে গত বছর 2টা প্রশ্ন আসছে, ঠিক আছে। তারপর জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে গত বছর দুইটা করে প্রশ্ন। তো তুমি কিছু না পড়লেও অ্যাটলিস্ট জ্যামিতিক আলোক বিজ্ঞানটা পড়বা, ঠিক আছে। জ্যামিতিক আলোক বিজ্ঞানটা শর্টের বাইরে তুমি পড়বা, এখান থেকে প্রশ্নের সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। তড়িৎ প্রবাহ চৌম্বক ক্রিয়া তুমি চাইলে স্কিপ করতে পারো, বাট শর্টের বাইরে যদি পড়তেই চাও তাহলে অবশ্যই জ্যামিতিক আলোক বিজ্ঞানটা তুমি পড়বে, এখান থেকে প্রশ্নের সম্ভাবনা অনেক বেশি থাকে। আচ্ছা, এবার আসলে আমরা কিভাবে প্রস্তুতি নিব থিওরি অংশের জন্য, লিখিত অংশের জন্য। তো থিওরি পার্টের জন্য যেটা তোমার করতে হবে সেটা হচ্ছে মেন বই, ঠিক আছে। সেটা হচ্ছে কি মেন বই, ঠিক আছে। মেন বই ভালো করে পড়তে হবে, মেন বইটা ভালো করে পড়তে হবে। থিওরিতে কি আসে ভাই? থিওরিতে তোমার আসে হচ্ছে মাত্রা, সূত্র এবং বৈশিষ্ট্য, এই টাইপের প্রশ্নগুলো আসে ফিজিক্সে। তো এগুলা তোমার তো বইয়ে আছে, তাই না? এগুলা বইয়ে আছে, বা তোমার কাছে যদি কোনো বই থাকে এক্সট্রা কোনো সহায়ক বই, সেগুলো থেকে তুমি এই টাইপের জিনিসগুলো প্রত্যেকটা অধ্যায়ে বিশেষ করে সলভ করবা, ঠিক আছে। এবং সম্পর্ক কোনটা আসলে কার সম্পর্ক সমান্তরাল, যেমন আমি যদি বলি পি ভি ইকুয়াল টু কে, তাই না? পি ভি ইকুয়াল টু কে তার মানে কি পি প্রপোর্শনাল টু 1/v, এখানে একটা সম্পর্ক প্রেসার এবং আয়তনের মধ্যে সম্পর্ক, তাহলে এটা গ্রাফ কেমন হবে? এই ধরনের যে থিওরি প্রশ্নগুলো, সম্পর্কগুলা এখান থেকে কিন্তু প্রশ্ন তোমার জন্য দিবে, ঠিক আছে। এগুলো দেখবা। লিখিত প্রশ্ন, তো লিখিত প্রশ্ন সবচেয়ে বেশি ইফেক্টিভ যেটা কাজ সেটা হচ্ছে তুমি যদি এখানে টাইপ ওয়াইজ, ঠিক আছে, টাইপ ওয়াইজ ভার্সিটি এই ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ করো, তাহলে কিন্তু কভার হয়ে যাবে। এখন টাইপ ওয়াইজ ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ করতে পারতেছি না, তাহলে তোমার কি করবো? দেখো আমি যদি তোমার একটা জিনিস দেখাই, জাস্ট একটু খেয়াল রাখো। দেখো টাইপ ওয়াইজ কোশ্চেন সলভ করছো, দেখো আমাদের রাবি সি ইউনিট এক্সাম ব্যাচ, এখানে তুমি যদি অল ক্লাস সেকশনে যাও, অল ক্লাস লিংকে যাও, দেখো এইখানে আমরা পদার্থবিজ্ঞানে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে টাইপ ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ করা আছে, টাইপ ওয়াইজ কোশ্চেন ব্যাংক ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ করা আছে। আমি দেখি ভেক্টর পার্টে, দেখো ভেক্টরের ক্লাস যদি তুমি দেখো, এখানে দেখো আমাদের প্রত্যেকটা টাইপ তুমি চাইলে তোমাদের ক্লাস নেওয়া আছে, প্রত্যেকটা টাইপের তোমার এখান থেকে ক্লাস দেওয়া আছে। প্রত্যেকটা টাইপ আলোচনা করা আছে। এরপরে এই টাইপের যে সকল প্রশ্নগুলো আসছে সেই সকল প্রশ্নগুলো আমরা এখানে সলভ করাই। প্রতিকোণ হবে কত? 120 ডিগ্রি। আবার মধ্যবর্তী 120 ডিগ্রি হলে যদি প্রশ্নগুলো এই ক্লাসগুলোতে সলভ করা আছে। মানে তুমি তো এখানে আসলে আলটিমেটলি এখানেও কি এক্সাম আছে, তো এক্সাম পাচ্ছ, লাইভ এক্সামগুলো তোমার সবগুলো এক্সাম হবে না, প্রত্যেকটা এক্সাম ভেক্টর সেই এক্সামগুলো হইছে প্রত্যেকটা এক্সাম, ঠিক আছে। ফিজিক্স, তো দেখো এই চিত্রের সাথে মিলতেছে আইসিটি এক্সামগুলো আছে, একই এক্সামগুলো আছে, ভেক্টর একই দিকে ক্রিয়াশীল গুলো হয়ে গেছে। এটা শুরু করে এদিকে গেছে, এদিকে গেছে, এদিকে গেছে, তাহলে আমরা কি এই দেখো হয়ে এই গেছে বরাবর আসছে ভেক্টরটা, তোমার এখানে টাইমার দেওয়া থাকবে, কয়টা দাগ প্রথম ভেক্টর গেছে এই দিকে, তারপরে গেছে এই দিকে, তারপরে গেছে এই দিকে, তার মানে আমরা ভেক্টরটা এই যে এদিকে ঘুরতেছে না, তোমার কতগুলো ভুল হচ্ছে, এদিকে ঘুরতেছে না, একই দিকে ঘুরতেছে, দেখতে পারো। মানে দেখো এই যে সি ভেক্টর, এই ভেক্টর, বি ভেক্টর, এই ভেক্টর প্লাস সি ভেক্টর, এবার দেখো প্রত্যেকটা প্রশ্নের বুঝতে পারছো? কিন্তু এটা দেখো প্রথম একটা গেল এই দিকে, তাহলে এটা যাওয়ার কথা ছিল এদিকে, বাট এটা গেছে যাবে এই দিকে, মিললো, তাহলে এটা হবে না, এটা হবে না। এরপর তুমি চাইলে কিন্তু প্রশ্নটা কিন্তু ঘোড়ার কাছে দেয়। দেখো আবার এখানে আমরা কিভাবে প্রশ্নগুলো অ্যানসার তোমাকে যতবার খুশি তুমি কিন্তু এই কনসেপ্টটা আসলে বুঝতে পারছো, তাহলে এটা আমরা বুঝতে এখান থেকে প্রশ্নগুলো কিভাবে আসে কভার করে আমরা এক সাইডে নিয়ে তোমাদের যারা ফিজিক্স প্রিপারেশন নিয়ে মাথা ব্যথায় আসো তারা কিন্তু এই ক্লাসগুলো আমাদেরকে অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে। এই ক্লাসগুলো অনেক বেশি, অনেক সময় তোমাকে এরকম দিয়ে দিবে। যারা রাবি সিমটা এক্সাম এসে ভর্তি হবা তারা কিন্তু এটা ফ্রিতে পেয়ে যাচ্ছে, এটা ফ্রি পেয়ে যাচ্ছে। এক্সাম এসে ডিটেইলস গুলা জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা চিত্র দেওয়া আছে, এই চিত্রে দেওয়া আছে। তো এই চিত্রের সাপেক্ষে তোমার কি লিখতে পারো, এই চিত্রের সাপেক্ষে তুমি কি লিখতে পারো, এই চিত্রের সাপেক্ষে তুমি কি লিখতে পারো। তো যে কোনো একটা তুমি পজিটিভ ধরে নিবা, যে কোনো একটার কি ধরে নিবা, পজিটিভ ধরে নিবা। আমি ধরে নিলাম যে এ ভেক্টরটা পজিটিভ দিক, তার মানে এ ভেক্টর যেদিকে গেছে যদি অন্যান্য ভেক্টরগুলো ওই দিকে যায় তাহলে সবগুলোকে আমরা পজিটিভ দেব। তার মানে কি এ এদিক থেকে যাত্রা শুরু করছে, তাহলে এদিক থেকে যাত্রা মানে কি সে এই দিক দিয়ে আবার এখানে আসবে, তাই না? তাহলে এই বরাবর যারা গেছে তারা সবাই কি পজিটিভ, তাহলে এর বিপরীত দিকে যারা যাবে তাহলে কি নেগেটিভ। ভেক্টরের তুমি যদি এদিকে যাও তাহলে এটা পজিটিভ, তোমার বিপরীতে গেলে সেটা কি হবে? অবশ্যই নেগেটিভ। এটা তুমি পজিটিভ ধরলা, তাহলে দেখো বিও কি এর দিকে গেছে না, এই যে আমরা এই রাস্তায় যাব, মানে বাম থেকে ডানের দিকে যাব।